প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা উইমেন কলেজ অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি কে এম আশরাফুল আমিন, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমি লেকচার 3 শুরু করতে যাচ্ছি। আমরা আজকে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ। বিগত দুটি ক্লাসে আমরা বাংলাদেশের গ্রামীণ সমাজের ধারণা ও প্রকৃতি, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য এবং গ্রামীণ সমাজের নানা দিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের শহরের সমাজের ধারণা ও প্রকৃতি, বাংলাদেশের শহরের সমাজের বৈশিষ্ট্য, শহরের সমাজের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। এই ক্লাস শেষে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো শুরু করা যাক আজকের আমাদের এই তৃতীয় লেকচার। বাংলাদেশের শহরের সমাজের ধারণা ও প্রকৃতি। শহর এবং নগর একই সুতোয় গাঁথা। কারণ আমরা জানি যে গ্রাম থেকেই ধীরে ধীরে শহরে উৎপত্তি লাভ করেছে। গ্রাম থেকেই বিভিন্ন মানুষ স্থানান্তরের মাধ্যমে শহরমুখী হয়ে থাকে শহরের নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করার জন্য। শহর বা নগরের উৎপত্তির সাথে সাথে মানুষ তার প্রাচীন গণ্ডি ভেঙে নতুন এক দিগন্তের দিকে এগিয়ে যায়। সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নগর বা শহরে জীবন মানুষের আদিম, গতিহীন ও অসহায় জীবনের পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত স্থায়ী, আধুনিক এবং তুলনামূলক গতিময় জীবন পদ্ধতির সূচনা করে। সভ্যতার একটি অনিবার্য অনুষঙ্গ হচ্ছে শহর। মানুষ আধুনিক অধিকাংশ সমাজবিজ্ঞানী শুধু শহরের সমাজের প্রশংসাই করেনি, তারা শহরের সমাজ বিরোধী লেখকদের কঠোর ভাষায় সমালোচনাও করেছে। অনেক সমাজবিজ্ঞানী রয়েছেন যারা শহর বিরোধী বা শহরের সমাজ বিরোধী, তাদেরকে সেই সমাজবিজ্ঞানীগণ কঠোরভাবে সমালোচনা করেছেন। তাদের মতে শহর হলো সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি। শুধু তাই নয়, শহরের প্রভাবী মানুষ আজকাল মুক্ত ও সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশে জীবনযাপন করতে পারছে এবং নানাবিধ আধুনিক সুযোগ সুবিধা সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারছে এই শহরে বসবাস করতে গিয়ে। আবার এই শহরে এসেই মানুষ আধুনিক যে জীবন ব্যবস্থা বা প্রযুক্তিগত যে জীবন ব্যবস্থা রয়েছে সেই জীবন ব্যবস্থার সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। শহরের সমাজের প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করার জন্য আমাদেরকে প্রথমেই জানতে হবে আমরা শহর বলতে কি বুঝি। শহর বলতে এমন একটি সীমিত এলাকাকে বোঝায় যেখানে উল্লেখযোগ্য জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করে এবং কৃষিকাজ ব্যতীত অন্যান্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আমরা যখন গ্রামাঞ্চল সম্পর্কে ধারণা লাভ করেছি বা গ্রাম বলতে কি বুঝি সেটা সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি তখন দেখতে পেয়েছি যে গ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু শহর হচ্ছে তার বিপরীত একটা জায়গা, যেখানে একটা ছোট এলাকায় অনেক বেশি পরিমাণ মানুষ বা বেশি সংখ্যক মানুষ বসবাস করে, অর্থাৎ যেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি গ্রামের তুলনায়। আবার শহর হচ্ছে এমন একটি এলাকা যেখানে কৃষিকাজ ব্যতীত অন্যান্য বিভিন্ন পেশাজীবীর মানুষরা তাদের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। যেমন শহরের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে বিভিন্ন পেশাজীবী বলতে এখানে কেউ ব্যাংকে কাজ করছে, কেউ শিল্প কারখানায় কাজ করছে, কেউ বিভিন্ন বাস ট্রাক ড্রাইভার রয়েছে। এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে থাকে। আবার শহর হচ্ছে গতিময় ও নিত্য পরিবর্তনশীল বিকাশমুখী জীবনযাত্রার মূর্ত প্রতীক। শহর সর্বদাই পরিবর্তনশীল এবং মানুষ তার জীবিকার প্রয়োজনেই কিন্তু সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর এখানে জীবনযাত্রার মানও হচ্ছে গ্রামাঞ্চলের তুলনায় অনেকটাই ভালো। শহরে এসে কিন্তু মানুষ তার সকল ধরনের মৌলিক চাহিদাগুলো বা মৌলিক অধিকারগুলো লাভ করে থাকে, যেটা গ্রামাঞ্চলে
সেইভাবে লাভ করতে পারে না, বা গ্রামাঞ্চলে অনেক মানুষই রয়েছে যারা মৌলিক চাহিদা সম্পর্কে ধারণা নেই, কারণ গ্রামের একটা বড় সংখ্যক মানুষ অশিক্ষায় ভুগছে। সেজন্যই বলা হয় গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। শহর সম্পর্কে সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে শহরকে বিবেচনা করেছেন বা শহরের সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে আমেরিকান সমাজবিজ্ঞানী লুইস ওয়ার্থের ভাষায় শহর হলো সামাজিক দিক হতে অসদৃশ ব্যক্তির তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী বাসস্থানের অঞ্চল। অর্থাৎ তার ভাষায় শহর হচ্ছে এমন একটি অঞ্চল যেখানে ব্যক্তির সাথে ব্যক্তির সদৃশের তুলনায় বা মিলের তুলনায় অসদৃশ বা অমিলটাই বেশি খুঁজে পাওয়া যায়, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে একত্রিত হচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো এসে শহরে বসবাস করছে। আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি বা ঢাকা শহরের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এখানে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা এরকম বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পেশাজীবী মানুষজন বা বিভিন্ন মানসিকতার মানুষজন কিন্তু এখানে এসে বসবাস করছে। তাদের নিজের ব্যক্তিগত কারণে বা পারিবারিক কারণে তারা এখানে এসে বসবাস করছে, বা জীবিকার তাগিদেই কিন্তু তারা এখানে বসবাস করছে। আবার মার্কিন সমাজবিজ্ঞানী উলস্টনের মতে শহর হলো বিরাট জনগোষ্ঠী যেখানে নির্দিষ্ট ভৌগোলিক সীমা, বাসিন্দাদের অভিন্ন স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠান এবং অনুমোদিত আঞ্চলিক সরকার নিয়ে গঠিত একটি সম্প্রদায়। উলস্টন কিন্তু শহরকে একটি সব দিক থেকে গ্রহণযোগ্য বা সকল বিষয় বিবেচনা করে তিনি একটি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি এখানে বলেছেন যে শহর হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি বিশাল জনগোষ্ঠী বসবাস করবে, আবার এই প্রত্যেকটি শহরেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমা থাকবে, যা আমরা বিভিন্ন শহরকে দেখলেই বুঝতে পারি, এবং বাসিন্দাদের অভিন্ন স্বার্থ ও সামাজিক প্রতিষ্ঠান এবং অনুমোদিত আঞ্চলিক সরকার নিয়ে একটি সম্প্রদায় গঠিত হবে। আবার জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে আয়তনের দিক থেকে বৃহৎ একটি স্থানকে নগর বলা যায়, যার নিজস্ব কৃষি উৎপাদন নেই, নিজে শিল্পপণ্য দ্বারা বা ট্যাক্সের মাধ্যমে আমদানির মূল্য পরিশোধ করতে পারে। অর্থাৎ শহর হচ্ছে এমন একটি জায়গা যেখানে নিজস্ব কোনো কৃষি উৎপাদন ব্যবস্থা নেই, কিন্তু এখানে শিল্প কারখানা পরিচালিত হয়, শিল্প কারখানায় বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন মানুষ কাজ করে থাকে, এবং শহরের বিভিন্ন মানুষজন যে বা শহরের যে জনসংখ্যা বা জনগণ রয়েছে তাদের ট্যাক্সের টাকার মাধ্যমেই কিন্তু তারা সেই কৃষি পণ্যগুলোর মূল্য পরিশোধ করে থাকে। তিনি শহর সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, বা তার সংজ্ঞা থেকে কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায় শহরের। প্রথমটি হলো শহর অপেক্ষাকৃত কাছাকাছি বসবাসের স্থান। তার মতে শহরে বেশিরভাগ মানুষ বা বসবাসের স্থানটা হচ্ছে অনেক কাছাকাছি, কারণ শহরের বাড়িগুলো একটার সাথে আরেকটা প্রায় লাগানো আমরা দেখতে পারি। আবার শহর অপেক্ষাকৃত বৃহৎ, কারণ এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে বা স্থানান্তরের মাধ্যমে মানুষ এসে এখানে বসবাস করে থাকে, এই জন্য শহরকে তিনি অনেক বিশাল একটি জায়গা বা একটা বৃহৎ জায়গা বোঝাতে চেয়েছেন কিসের তুলনায়, গ্রামের তুলনায়। আবার শহরের মধ্যে বাজার বিদ্যমান, আমরা যদি দেখি শহরে বিভিন্ন পণ্যের বাজার আমরা দেখতে পাই, আবার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বাজারও আমরা সেখানে কিন্তু দেখতে পাই। 4 নম্বর হচ্ছে শহরে আংশিক রাজনৈতিক স্বায়ত্তশাসন সেখানে বিদ্যমান। এই কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায় জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের শহরের সংজ্ঞা থেকে। আমেরিকার সমাজতাত্ত্বিক এডওয়ার্ড কেরি হেয়াস শহর জীবনের প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট মতামত দিয়েছে। তার ভাষায় শহুরে সমাজের বৈশিষ্ট্যগুলো হলো শ্রমশিল্পের আবাসভূমি হলো শহর, অর্থাৎ এখানে বিভিন্ন শ্রমের
বা এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষ বসবাস করবে। শহর জীবন গৃহস্থালির পরিপন্থী, অর্থাৎ এখানে মোটামুটি সবাই কোনো না কোনো কাজের সাথে নিয়োজিত থাকবে। শহর সমাজে কৃতকৌশলীর প্রভাব বেশি। শহরবাসীরা প্রতি মুহূর্তে পরিবর্তনের স্রোতের ভেতর জীবনযাপন করে থাকে। শহরে সকল ধরনের শহরেই কিন্তু আমরা দেখতে পাই যে গ্রামাঞ্চলের তুলনায় এখানে পরিবর্তনের ধারাটা কিন্তু বেশি বা দ্রুততম, বা সামাজিক বিভিন্ন বিষয় আশয়গুলো কিন্তু পরিবর্তনটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে থাকে, যেখানে গ্রামাঞ্চলে সেটা অনেক মন্থর গতির হয়ে থাকে। শহরে মানুষের জীবন বিরাট বৈপরীত্যে পরিপূর্ণ। বিচিত্র মানবগোষ্ঠীর সমাবেশ স্থল হচ্ছে শহর। শহরে সবাই নাম গোত্রহীন। শহরে মানুষের দৈনন্দিন জীবন সামগ্রিক অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে থাকে। এডওয়ার্ড ক্যারি হেয়াসের মতে আমরা এই সকল বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। তিনি মূলত শহরের বিভিন্ন বিষয়গুলোকে তিনি তার সংজ্ঞার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। শহরের সমাজের আরো কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, সেগুলো হলো অকৃষিভিত্তিক পেশার প্রাধান্য, পরিবর্তনের স্রোতের ভিতর জীবনযাপন, নানা পেশাজীবী মানুষের সমাবেশ যারা কাজে পারদর্শী। আমরা শহরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে এবং সব থেকে পারদর্শী বা দক্ষ, যে কাজে দক্ষ তারা কিন্তু বেশিরভাগই গ্রাম থেকে শহরমুখী হয়ে থাকে অধিক মুনাফা বা অধিক বেতনভুক্ত হওয়ার জন্য। তারপর এক বিশেষ ধরনের জীবন ধারণ পদ্ধতি যা নগর মানসিকতার পরিচয় বহন করে। আমরা শহরের মানুষ এবং গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু জীবনযাপন পদ্ধতিগত একটি পরিবর্তন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়ে থাকে। যেমন শহরের মানুষজনের চালচলন, কথাবার্তা, তাদের পোশাক আশাক বা সামগ্রিক জীবন ব্যবস্থাটাই কিন্তু গ্রামাঞ্চলের মানুষের থেকে ভিন্ন হয়ে থাকে। এই জন্য এখানে বলা হচ্ছে যে নগর একটা বিশেষ ধরনের নগর মানসিকতার পরিচয় বহন করে থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, আমরা যদি শহরে দেখি এখানে রাস্তাঘাট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম অনেকটাই গ্রামাঞ্চল থেকে উন্নত। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, মূলত ব্যবসাকে কেন্দ্র করেই কিন্তু শহরের নানা দিকের উন্নতি লাভ করে থাকে, যেমন যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ খাত, গ্যাস খাত বা এই বিষয়গুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শহরাঞ্চলে এই ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণটা হয় অতি দ্রুত। উচ্চশিক্ষা ও সুচিকিৎসার পীঠস্থান, মানে হচ্ছে যে এখানে বা শহরাঞ্চলে আমরা দেখতে পাই যে সকল ধরনের ভালো ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শহরে অবস্থিত, এবং বাংলাদেশের যত বড় বড় ডাক্তার বা বড় বড় হসপিটাল রয়েছে সবগুলোই কিন্তু শহরে অবস্থিত। তো এই শহরাঞ্চলে উচ্চশিক্ষা এবং সুচিকিৎসা লাভের সুযোগটা থাকে গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি। শহরের সমাজের শ্রেণীবিভাগ, একটি শহরে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসংখ্যার ভিত্তিতে আমেরিকান ভূগোলবিদ হ্যারিস শহরের জনপদের এক ব্যবহারিক শ্রেণীবিন্যাস উপস্থাপন করেছে। সেগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমত, শিল্প শহর। তিনি শিল্প শহর বলতে বুঝিয়েছেন যে শহরে ব্যবসায় ও শিল্প কাজে নিয়োজিত শ্রমসংখ্যার ৪৫% শিল্প কারখানায় কর্মরত, তাকে শিল্প শহর বলা হয়। দ্বিতীয়ত, খুচরা ব্যবসা শহর। যে শহরের ব্যবসায় ও শিল্প শ্রমসংখ্যার ৫০% খুচরা ব্যবসা ক্ষেত্রে নিয়োজিত থাকে, সেটাকে খুচরা ব্যবসা শহর বলে তিনি আখ্যায়িত করেছেন। ৩ নম্বর, পাইকারি ব্যবসার শহর। যে নগরে পাইকারি ব্যবসায় অন্য সকল কর্মকাণ্ডের তুলনায় অধিক উল্লেখযোগ্য, সেটাকে পাইকারি ব্যবসা শহর বলা হয়। পরিবহন শহর। যে শহরে ১১% শ্রমসংখ্যা
পরিবহন ও যোগাযোগ খাতে নিয়োজিত থাকে সেটাকে পরিবহন শহর বলা হয়। তারপর হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শহর, যে নগরে কোনো একটি কর্মকাণ্ডই প্রাধান্য লাভ করে না এবং একাধিক কর্মের সুযোগ থাকে সেটাকে বৈচিত্র্যপূর্ণ শহর হিসেবে তিনি বলেছেন। শিক্ষা শহর, যে শহরে শিক্ষা প্রতিষ্ঠান ও তৎসংশ্লিষ্ট তৎপরতার বৈশিষ্ট্য বিদ্যমান। এ ধরনের শহর হতে গেলে মোট জনসংখ্যার কমপক্ষে 1/4 বা মোট জনসংখ্যার 25% বা 25% জনগণকে শিক্ষা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকতে হয়। আবার বিনোদনমূলক শহর, যে শহরে অধিকাংশ নগরবাসী বিনোদনমূলক কর্ম ও পেশার সাথে জড়িত। খনিজ শহর, যে শহরে শতকরা 10% শ্রমজীবী মানুষ খনিজ শিল্পে নিয়োজিত থাকতে হবে বা থাকে, সেই শহরকেই মূলত খনিজ শহর বলা হয়। প্রশাসনিক শহর, রাজধানী বা অনুরূপ প্রশাসনিক দপ্তরের পরিচয়ে এ সকল জনপদ প্রধানত প্রতিষ্ঠিত হয়ে থাকে, যেমন ঢাকা, নিউ দিল্লি, নিউ ইয়র্ক ইত্যাদি। অর্থাৎ একটি দেশের রাজধানীকে কেন্দ্র করেই কিন্তু মূলত সকল ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, সেই সকল শহরকে মূলত প্রশাসনিক শহর বলা হয়ে থাকে। বহুরূপী শহর, যে শহরে বিভিন্নমুখী পেশা ও কর্মধারার বিকাশ শহরে জীবন ও জনপদকে বিভিন্নমুখী বৈশিষ্ট্যে বিশিষ্ট করে তোলে, সেই শহরকে মূলত বহুরূপী শহর হিসেবে বিবেচনা করা হয় বা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে।